হাইকোর্ট জানিয়ে দিয়েছে, পরিষ্কার নির্দেশ দিয়েছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে 44,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সোমবার ছিল শুনানি। সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। এবছরের 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে? এসএসসি। সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা। তাদেরকে চিহ্নিত যদি না করে, পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড, সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল, আজকে আরও বেশি প্রুভড হলো। তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না? আমরা চাইব সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে, যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে, তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক, যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয়। এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে 2016 রুল মেনে এসএসসি পরীক্ষা হবে? প্লিজ দেখান। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে। তখন বিচারপতি বলেন, আপনি কি বলতে চান 2016 রুল মেনেই পরীক্ষা হবে? মামলাকারীদের আইনজীবী বলেন, হ্যাঁ। বিচারপতি তখন বলেন, তার মানে আপনার যুক্তি 2016 পরীক্ষা বাতিল, সেই পরীক্ষা নতুন করে নিতে হবে 2016 সালের নিয়ম মেনেই, শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে। মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে। কারা পরীক্ষায় বসতে পারবে সেটা রায়ে স্পষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না, পরীক্ষায় কারা বসতে পারবেন কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি। এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না। বিচারপতি বলেন, আদালত ভাবছে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। সাউথ ক্যালকাটা ল কলেজ 25শে জুন গণধর্ষণের সময় ভাইস প্রিন্সিপাল কোথায় ছিলেন, কখন ঢুকেছিলেন, কখন বেরিয়েছিলেন, এই নিয়ে এই পুরো জল্পনা বিতর্ক দেখুন। সাউথ ক্যালকাটা ল কলেজ 25শে জুন এই কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকারী ছাত্রীর দাবি, ক্যাম্পাসে তার উপর নির্যাতন চলে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত। সেই সময় কি কলেজ ক্যাম্পাসেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? কলেজের রেজিস্টারে লেখার সময় প্রকাশ্যে আসতেই এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সেই রেজিস্টার যেখানে কোনো আধিকারিকের কলেজে ঢোকার এবং বেরোনোর সময় লেখা হয়, সেখানেই ঘটনার দিন ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকার সময় বা ইন টাইম লেখা হয়েছে 9:50, আবার বেরোনোর সময় বা আউট টাইম লেখা হয়েছে 9:50। এম না পিএম তার উল্লেখ নেই। রেজিস্টারের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, নির্যাতন চলেছে রাত 10:50 পর্যন্ত, আর রেজিস্টার অনুযায়ী ভাইস প্রিন্সিপাল কলেজ ছেড়েছেন 9:50-এ। তাহলে কি গণধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? এর জবাবে নয়না চট্টোপাধ্যায়ের বারবার বক্তব্য বদল।
রেজিস্টার বুক আপনার একটা সামনে এসে দেখা যাচ্ছে 9:50 আপনি ইন করেছেন, 9:50 আউট। তাহলে আপনি কি সকাল 9:50 থেকে রাত 9:50 পর্যন্ত কলেজে প্রেমিসিসেই ছিলেন? না না, আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম, মিটিং করেছিলাম। 9:50 হতেই পারে না, দেখুন ভালো করে। না ম্যাম, 50 বার আইডিয়া। 25 তারিখ কখন ঢুকেছিলেন? 9:30 ঢুকেছিলাম সকালে। হ্যাঁ, তারপরে আমি দিনের কাছে গেছি সিলেবাস কমিটির মিটিং এ। আমি সকাল 10:30 থেকে ডিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা ডিনের থেকে জানুন সিলেবাস। আমি সিলেবাস কমিটির মিটিং এ ছিলাম। আমি বেরিয়েছিলেন কটায়? 9:50 সকালে। এই রেজিস্টার ভালো করে দেখুন, দুবার 9:50 লেখা হয়েছে। দেখুন, দুটো নয় দুভাবে লেখা রয়েছে, একটা সোজা, একটা বাঁকানো। এছাড়াও রেজিস্টারে দেখা যাচ্ছে কোথাও ওভাররাইট, কোথাও কাটাকুটি। কলেজের রেজিস্টার এরকম কেন? এর পিছনেও কি কোনো গল্প রয়েছে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। খর্দার দিকে নজর রাখা যাক। খর্দায় পুকুর ভরাটের অভিযোগ। দিনে দুপুরে পুকুর চুরি, টিন দিয়ে পুকুর ঘিরে ফেলার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, অবশ্যই আরো ডিটেল আপনাদের জানাবো। তবে তার আগে যে ছবি দেখাচ্ছি, খর্দায় পুকুর ভরাটের অভিযোগ। খর্দার 17 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে পুকুর চুরি। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ, পুরসভার তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কারা এই পুকুর ভরাট করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত বছর আমরা আমাদের নিউজ 18 বাংলায় কিন্তু এই যে পুকুর ভরাট, সেই পুকুর ভরাট কিন্তু মাটি ফেলে পুকুর ভরাট হচ্ছিল, সেই খবর সম্প্রচারিত হয়েছিল। তারপরে নড়েচড়ে বসে খর্দা পৌরসভা এবং তারপরে কিন্তু এই পুকুর ভরাটের কাজ বন্ধ ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, সুকৌশলে যারা জমি হাঙর রয়েছেন তারা কিন্তু মাটি ফেলে, অর্থাৎ তারা ভরাট করছেন না, তারা কিন্তু এই পুকুরের চারপাশে যে গাছপালা রয়েছে সেগুলো কেটে সেই গাছপালা এবং পৌরসভার যে আবর্জনা, সেই আবর্জনা ফেলে কিন্তু এই পুকুর ভরাটের চালাচ্ছেন। এবং এই নিয়ে কিন্তু এলাকাবাসী তারা সরব হয়েছেন এবং তারা বলছেন যে এই পুকুর প্রাচীন পুকুর, এই পুকুর কোনো রকমভাবে ভরাট করতে তারা দেবেন না এবং পৌরসভার কাছে তারা আবেদন জানাচ্ছেন যে এই পুকুর পুনরায় আগের অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ যে পুকুর ভরাট যে সুকৌশলে করা হচ্ছে, এই নিয়ে কিন্তু সরব হচ্ছেন খোদ পুরসভার উপপ্রধান সায়ন মজুমদার। তিনি বলেছেন যে আইনতভাবে এই পুকুর ভরাট বন্ধ করতে করা হবে এবং এই পুকুর আগের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে। পুকুর ভরাট করছে সেই বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানা গেছে কিছু? দেখো, যারা জমি মাফিয়া, জমি হাঙর যারা রয়েছেন তারা কিন্তু একদম প্রকাশ্যে না আসলেও তারা কিন্তু কর্মীদের অভিযোগ উঠেছে। বেশ সুবীর, বেশ। দেখুন, আমরা তো পৌরসভাগতভাবে চেষ্টা করছি সব জায়গাতেই, তো যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সেখানে সেখানে আমরা পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা উপযুক্ত স্টেপ নিচ্ছি। কিন্তু এরপরেও যদি কিছু অসাধু চক্র, অসাধু মানুষ যদি এই ধরনের কার্যকলাপ করে তাহলে কী করা যাবে? আমরা নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেব, নিশ্চয়ই সেটা আমরা করব।